এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। বাহ, এ তো দারুণ খবর সোনামণি। তোমার মতো আগ্রহী ছাত্রী পেলে আমিও পড়াতে উৎসাহিত বোধ করি। কিন্তু পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করা আর পুলিশের ডিউটি করার মতো বিষয় না কিন্তু। আরে না ম্যাম, আমি তো সারা বছরই প্রস্তুতি নিয়েছি। এখন শুধু ঝালাই করে নিচ্ছি। কিন্তু আপনি তো জানেন, আইন পড়া আর বোঝা দুটো আলাদা জিনিস। ঠিক বলেছ। আইন শুধু মুখস্থ করার জিনিস নয়, এটা হলো এক ধরনের ধাঁধা, যেখানে সব টুকরো একটা শুধু আরেকটা জোড়া লাগালে পুরো ছবিটা ফুটে ওঠে। আর আমরা আজকে সেটাই করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি অ্যালার্ম প্যারেড বা হুঁশিয়ারি কুচকাওয়াজ নিয়ে। আচ্ছা, তুমি তো ট্রেজারি গার্ডের ডিউটি করেছো, তাই না? হ্যাঁ ম্যাম, করেছি। মনে করো, তুমি ট্রেজারি গার্ডের দায়িত্বে আছো। গভীর রাত, হঠাৎ একটি সতর্ক সংকেত বেজে উঠল। তখন তোমার প্রথম প্রতিক্রিয়া কি হবে? সাথে সাথে আমি আমার চৌকির দিকে যাব এবং প্রস্তুত হয়ে থাকব। গার্ডের বাকি সদস্যরা প্রস্তুত থাকবে। একদম ঠিক। আর এটাই হলো অ্যালার্ম প্যারেডের আসল উদ্দেশ্য। পিআরবি প্রবিধান ৬৯৫-২২ অনুযায়ী পুলিশ সুপারিচারা ট্রেজারি গার্ড পরিদর্শনে এসে হঠাৎ করে এই পরীক্ষাটা নেন, যাতে গার্ডে নিয়োজিত বাহিনীর সচলতা বা মুভমেন্ট ঠিক আছে কিনা তা বোঝা যায়। সহজ কথায় এটা একটা রিয়েল টাইম ফায়ার ড্রিল বা মক ড্রিল। হঠাৎ বিপদ এলে কীভাবে দ্রুত সবে অ্যাকশনে যাবে সেটা যাচাই করা। আর এটা বিপি ফর্ম নাম্বার ১৪২ অনুযায়ী অ্যালার্ম প্যারেড রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। ম্যাম, নিরস্ত্র পুলিশদেরও কি এতে অংশ নিতে হয়? দারুণ প্রশ্ন। হ্যাঁ, জেলা সদর দপ্তরে এই শাখার অফিসারদেরও অ্যালার্ম প্যারেডে অংশ নিতে হয়। এর কারণ হল যে কোনো জরুরি অবস্থায় সবাই যাতে একসাথে কাজ করতে পারে। আচ্ছা, এবার বলো তো দেখি, কেন এই প্যারেডের নাম অ্যালার্ম প্যারেড? কারণ হঠাৎ করে অ্যালার্ম বা সতর্ক সংকেত বাজিয়ে এই প্যারেড শুরু করা হয়, তাই একে অ্যালার্ম প্যারেড বলে। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন। ধরো, তুমি তোমার এলাকার যে কোনো ছোট বড় সমস্যার জন্যে কার কাছে যাবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি স্যারের কাছে। একেবারে ঠিক। আর এই থানাই হলো আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়। ফৌজদারি কার্যবিধি আইনের ৪(১) ধারা এবং পিআরবি প্রবিধান ৪(৫) অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত একটি এলাকাকে থানা বলা হয়, যা পুলিশ প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করে। এই থানাই মূলত একটি নির্দিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং তদন্তের কেন্দ্র। আর প্রতিটি থানার একটি নির্দিষ্ট অপরাধ মানচিত্র বা ক্রাইম ম্যাপ থাকে। আচ্ছা, তুমি কি জানো সেই ম্যাপে কি থাকে? হ্যাঁ ম্যাম, পিআরবি ৩৯০ অনুযায়ী এই ম্যাপের ডাকাতি, সিঁধেল চুরি বা গৃহচুরির মতো অপরাধগুলো চিহ্নিত করা হয়। অসাধারণ। তাহলে তুমি বলতে পারবে কেন এটি গুরুত্বপূর্ণ? এটি পুলিশকে অপরাধের হটস্পটগুলো বুঝতে সাহায্য করে এবং কোথায় নজরদারি বাড়ানো দরকার সেটা জানতে পারে। বেশ, এবার ধরো তোমার থানার অন্তর্গত একটি এলাকায় হঠাৎ করে কিছু ঝামেলা শুরু হয়েছে, যা শুধু থানার পুলিশ দিয়ে সামলানো যাচ্ছে না। তখন কি করা হয়? তখন কি সেখানে অস্থায়ীভাবে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়? ঠিক ধরেছ। পিআরবি ৩৫৫ মোতাবেক কোনো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতি হলে শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আইজিপি, ডিআইজি বা পুলিশ সুপারই সেই স্থানে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করতে পারেন। থানা এবং ক্যাম্পের মধ্যে পার্থক্য কি বলতে পারবে? থানার একটি নির্দিষ্ট ম্যাপ থাকে এবং একজন অফিসার ইনচার্জ থাকেন, কিন্তু পুলিশ ক্যাম্পের কোনো নির্দিষ্ট ম্যাপ থাকে না। এটি একটি অস্থায়ী ঘাঁটি, যেখানে একজন ইনচার্জ থানার ওসির নির্দেশে কাজ করেন। ঠিক, যেমন মনে করো কোনো এলাকায় কোনো উৎসব চলছে বা কোনো রাজনৈতিক সমাবেশ হচ্ছে, তখন সেই এলাকায় সাময়িকভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, অ্যালার্ম প্যারেড থেকে আমরা আবার থানায় ফিরে আসি। সোনামণি, আমাদের পুলিশ ব্যবস্থা মূলত কোন ধরনের পুলিশিং ব্যবস্থা অনুসরণ করে? ম্যাম, আমার মনে হয় গতানুগতিক পুলিশিং। ঠিক, জনসাধারণ সরাসরি পুলিশের থানায় গিয়ে যে অভিযোগ দায়ের করে এবং তা আসলে নেওয়া হয়, তাই হল জিআর মামলা বা জিআর কেস। এখানে জনগণ প্রথম বাদী হন। বাহ, খুব সুন্দর বলেছ। আমাদের সমাজে যা স্বাভাবিক পুলিশিং ব্যবস্থা হিসেবে প্রচলিত, তাই হল গতানুগতিক পুলিশিং। এই ব্যবস্থায় কি হয় বলো তো দেখি?
এই ব্যবস্থায় সাধারণত কোনো অপরাধ ঘটে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নেয়। গুরুতর অপরাধগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং অপরাধ ভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। একদম সঠিক। গতানুগতিক পুলিশিংয়ে পুলিশ বেশিরভাগ সময় কোনো ঘটনা বা অপরাধ ঘটার পর অ্যাকশনে আসে, অর্থাৎ এটি একটি রিঅ্যাক্টিভ ব্যবস্থা। এর মূল লক্ষ্য হল অপরাধের তদন্ত করা এবং অপরাধীকে ধরা। এই ব্যবস্থায় সমাজের জনগণ যখন প্রয়োজন অনুভব করে তখন পুলিশের কাছে আসে। অপরাধ প্রতিরোধের চেয়ে অপরাধ দমনের উপর বেশি জোর দেওয়া হয়। ম্যাম, তাহলে কি অপরাধ প্রতিরোধে কোনো কাজ হয় না? হয়, তবে তা দ্বিতীয় গুরুত্ব পায়। যেমন কোনো এলাকায় চুরি বেড়ে গেলে সেখানে টহল বাড়ানো হয়। এটি হল প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু গতানুগতিক পুলিশিংয়ে সাধারণত বড় অপরাধের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়। এবার ধরো তোমার প্রতিবেশী তোমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে গেল। পুলিশের কাছে না গিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে। এটাকে কি মামলা বলবে? এইটা তো কঠিন প্রশ্ন। এটা কি তাহলে মিস কেস বা নালিশি মামলা বা সিআর মামলা? একদম ঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের ১৯০ ধারা অনুযায়ী কোনো ফরিয়াদি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে এবং ম্যাজিস্ট্রেট সেই অভিযোগ আমলে নেয়, তখন তাকে মিস কেস, নালিশি মামলা বা সিআর বা কমপ্লেন্ট রেজিস্টার মামলা বলে। মনে রাখবে, এখানে পুলিশ নয়, বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজেই বাদী হয়ে আদালতে যায়। আচ্ছা, এবার বুঝলাম। তাহলে পুলিশ কখন মামলার তদন্ত করে? দারুণ প্রশ্ন। পুলিশ তখন আদালতের নির্দেশে তদন্ত করে। সোনামণি, গত ক্লাসে আমরা আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? আমলযোগ্য অপরাধে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করতে পারে, আর আমল অযোগ্য অপরাধে পারে না। ঠিক বলেছ। তাহলে নন জিআর মামলা কি এবার বুঝতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৫ ধারা এবং পিআরবি প্রবিধান ২৫৪ অনুযায়ী আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশ অফিসার যখন তদন্ত শেষে আদালতে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন, তখন সেই মামলাকে নন জিআর মামলা বলে। এক্ষেত্রে মনে রাখতে হবে, পুলিশ সরাসরি এফআইআর দায়ের করতে পারে না। তাহলে কি নন জিআর রেজিস্টারে এই মামলাগুলো লিপিবদ্ধ করা হয়? হ্যাঁ, একদম। এই মামলাগুলো আদালতে নন জিআর রেজিস্টারে লিপিবদ্ধ হয়। ধরো একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ এসেছে। তদন্ত চলাকালীন কি তাকে ডিউটিতে রাখা যাবে? না ম্যাম, এতে তদন্ত প্রভাবিত হতে পারে। ঠিক। পুলিশ আইনের ৭ ধারা অনুযায়ী অধস্থন পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলাকালীন যদি তাদের কর্মে থাকা জনস্বার্থ বিরোধী বলে মনে হয়, তখন তাদের সাময়িকভাবে কাজ থেকে সরিয়ে রাখা হয়। একেই সাসপেনশন বলে। এই সময়ে একজন পুলিশ অফিসারের ক্ষমতা বা কর্তব্য কিছুই থাকে না। এটি কোনো শাস্তি নয়, তবে শাস্তির মতো মনে হয়। তাহলে কি তাদের বেতনও বন্ধ থাকে? না, তাদের মূল বেতন বন্ধ হয় না, বরং সাসপেনশনকালীন ভাতা দেওয়া হয়। সাসপেনশন হল তদন্তের স্বার্থে একটি সাময়িক ব্যবস্থা। আচ্ছা, এবার বলো তো, কি আমাদের এলাকার রাজনৈতিক নেতাদের ওপর নজর রাখে? অবশ্যই ডিএসপি পুলিশ। চোখ টিপে। একেবারে ঠিক। ডিএসবি ম্যানুয়াল ১০২ অনুযায়ী প্রতি বছর আগস্ট মাসে জেলা বিশেষ শাখা জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের গতিবিধি এবং কার্যক্রমের একটি বিস্তারিত বিবরণ এসবি ঢাকাতে পাঠায়। তারপর সেখান থেকে এ রাজনৈতিক ব্যক্তিবর্গের একটি তালিকা প্রস্তুত করা হয়, যাকে আগস্ট লিস্ট বলে। এই লিস্টের প্রধান উদ্দেশ্য কি বলতে পারবে? তাদের রাজনৈতিক গতিবিধি ও কার্যক্রমের ওপর নজর রাখা। একদম। এই তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর নজর রাখার জন্য ডিএসবি থেকে ওয়াচার নিয়োগ করা হয়। সোনামণি, ধরো তুমি একটি থানার ওসি হয়েছ। তুমি কিভাবে তোমার এলাকার অপরাধ প্রবণতাগুলো বুঝবে? আমি অপরাধ মানচিত্র বা ক্রাইম ম্যাপ দেখব। দারুণ। পিআরবি ৩৯০ অনুযায়ী এই ম্যাপে বিভিন্ন অপরাধ যেমন ডাকাতি কালো কালি দিয়ে এবং শিথিল চুরি ও গৃহচুরি লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়। এর ফলে এক নজরেই পুরো এলাকার অপরাধ প্রবণতা বোঝা যায়। ম্যাম, নিরীক্ষণকৃত ব্যক্তির বসবাসের স্থানও কি এখানে চিহ্নিত করা হয়?
হ্যাঁ, লাল কালি দিয়ে। আচ্ছা, এতক্ষণ তো নন জিআর মামলা নিয়ে আলোচনা হলো। এবার বলো জিআর মামলা কি? এটা তো খুব সহজ। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা এবং পিআরবি ২৪২ থেকে ২৪৫ বিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের জন্য থানায় যে মামলা হয় যা আদালতে যায় তাকে জিআর মামলা বলে। একেবারে সঠিক। জিআর মানে হল জেনারেল রেজিস্টার। আমলযোগ্য অপরাধে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এফআইআর দায়ের করতে পারে এবং তদন্ত শুরু করতে পারে। এরপর এই মামলা আদালতে জিআর রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। বাহ, এত অল্প সময়েই সবগুলো বিষয় তুমি দারুণভাবে রপ্ত করেছ। এখন দেখি তোমার মেধা কতটা শানিত হয়েছে। কুইজ পর্বের জন্য প্রস্তুত? প্রস্তুত ম্যাম। প্রশ্ন ১। কোন প্রবিধান অনুযায়ী পুলিশ সুপাররা অ্যালার্ম প্যারেড পরিচালনা করেন? পিআরবি প্রবিধান ৬৯৫ এর ২২ মোতাবেক। দারুণ, প্রথম বলেই ছক্কা। প্রশ্ন ২। একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় কোন আইন দ্বারা? পিআরবি ৩৫৫ মোতাবেক। অসাধারণ, তোমার মেধা তো গোয়েন্দার মতো তীক্ষ্ণ। প্রশ্ন ৩। মিসকেস কোন ধারার অধীন? ফৌজদারি কার্যবিধি আইনের ১৯০ ধারা। একদম ঠিক, তুমি তো সব ধারাই মনে রেখেছ। প্রশ্ন ৪। নন জিআর মামলা কোন ধরনের অপরাধের জন্য দায়ের করা হয়? আমল অযোগ্য বা অধর্তব্য অপরাধের জন্য। ঠিক আছে। প্রশ্ন ৫। সাসপেনশনের বিধান কোন আইনে আছে? পুলিশ আইনের ৭ ধারায়। অসাধারণ, এবার আমার আর কোনো চিন্তা নেই, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করবে। ধন্যবাদ ম্যাম। আজকের আলোচনা যদি উপকারে আসে তাহলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন আর পড়তে থাকুন মন দিয়ে, কারণ আইন শুধু পাশ করার জন্য নয়, ন্যায়ের জন্য।